বিশাল এক বনের মাঝখানে ছোট্ট একটি খাল ছিল। সেই খালে বাস করত একটি কুমির, আর তার পাশের গুহায় বাস করত দুই শিয়াল। দুই শিয়ালের কুমিরের সাথে ভালোই বন্ধুত্ব ছিল। আজ বাঘের বিয়েতে পার্টিটাতে বেশ ভালোই খাবার দিয়েছিল। পেট একেবারে গলা পর্যন্ত ভরে গেছে। আজ রাতে আমার না খেলেও চলবে। আমি বরং এই কচি খরগোশটাকে কাল সকালে খাবো। আজ বরং এই ডাঙায় রেখে ঘুমিয়ে পড়ি। আমার যে বড্ড ঘুম পাচ্ছে। এসব কথা বলে কুমির ঘুমিয়ে পড়ে। কুমির ঘুমিয়ে পড়ার সাথে সাথে দুই শিয়াল সেখানে আসে আর হাসতে হাসতে বলে, ওই তো বেটা কুমির ঘুমিয়ে পড়েছে। ও বেটার সাথে বন্ধুত্ব করেছে বলে ওর শিকারও কি আমাদের বন্ধু হবে নাকি? বেটা তো ঘুমিয়ে আছে, চল ওর খাবারটা নিয়ে আমরা কেটে পড়ি। সকালে উঠে বেচারা হাওয়া খাবে ক্ষণ। এসব কথা বলে দুই শিয়াল কুমিরের শিকার নিয়ে সেখান থেকে চলে যায়। আর তাদের গুহায় নিয়ে বক্স বাজিয়ে গানের তালে নাচতে থাকে আর খেতে থাকে। পরের দিন ঘুমটা বেশ ভালোই হয়েছে। এখন খরগোশ দুটোকে সকালের নাস্তা হিসেবে পেটে ভরে নেই। আরে আরে, এ কি? আমার শিকার কোথায়? কার আবার এত বড় সাহস যে কুমিরের শিকার চুরি করে খায়? কে করলো এমন কাজ? আরে আরে কুমির বন্ধু, তোমার কি হয়েছে? তুমি এভাবে গর্জন করছো কেন? তোমার গর্জন শুনে তো আমার ঘুম থেকে ছুটে এলাম। আরে বন্ধু, আর বলো না। আমার শিকার কে যেন চুরি করে খেয়ে এখান থেকে চলে গেছে। আমার শিকার চুরি করার সাহস এখানে কার হয় বলো তো? আমি যদি তাকে একবার ধরতে পাই তাহলে তাকে একেবারে পটেটোর মতো কড়মড় করে চিবিয়ে খাবো। তোমরা তো এখানেই থাকো। তোমরা কি দেখেছো কে চুরি করেছে? কি যে বলো না, আমরা যদি দেখতে পেতাম তাহলে তো সোজা তোমার শিকার হিসেবে তোমার কাছে নিয়ে আসতাম। বন্ধু, তুমি আবার রাতে শিকার দুটোকে খেয়ে ফেলোনি তো? এমনও তো হতে পারে তুমি ঘুমের মধ্যে খেয়ে ফেলেছো। কি জানি বন্ধু, আমার তো মনে পড়ছে না। হতেও তো পারে আমি খেয়েছি আর এখন আমার মনে পড়ছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে তোমরা যেতে পারো। একটু পর আমি শিকার খুঁজতে বের হব। আচ্ছা ঠিক আছে বন্ধু, তবে এরপর থেকে শিকার একটু সাবধানে রেখো। বলা তো যায় না, বেটা চোরেরা আবার আসতেও পারে। এ লালু, চল। এসব কথা বলে মিচকে আর লালু সেখান থেকে তাদের গুহায় চলে যায় আর নাচতে নাচতে বলে, আরে মিসকে, তুই তো সিনেমার নায়কদের মতো অভিনয় করলি। দারুণ তোর অভিনয়। বেটা কুমির তো কিছুই বুঝতে পারলো না ওর যে শিকার আমরাই খেয়েছি। আমার তো খুশিতে আরো নাচতে ইচ্ছা করছে। হি হি হি। হ্যাঁ হ্যাঁ, চল তোকে ডাক্তার দেখিয়ে তারপর শিকার খুঁজতে বের হবো। এই বয়সে কি যে একটা রোগ বাঁধিয়েছিস, তোকে নিয়ে হয়েছে যত জ্বালা। এসব বলে তারা বনের হালুম ডাক্তারের কাছে যায় আর গিয়ে বলে, এই যে বাঘ ভাই, আমার শিষ্যর ডায়াবেটিসটা একটু মেপে ওষুধ দিন তো, জলদি করুন। আমাদের হাতে আবার একদম সময় নেই। আরে আপনারা পরে এসেছেন, তাই লাইনের পিছনে গিয়ে দাঁড়ান। এসব রুগী দেখার পর আপনার বন্ধুকে আমি দেখব। যান, সরে দাঁড়ান তো একটু। এই ডাক্তারের বাচ্চা, তুই আগে আমার বন্ধুকে দেখবি, তারপর ওসব দেখ বলছি, নইলে কোষে একটা লাথি মারবো। এই, আমাকে চিনিস? আমি হলাম ডাইনোসরের ভাগ্নে, আর আমার সাথে বেয়াদবি। আরে তোর আজ আর ডাক্তারই দেখাবো না। বেটা বাঘ, তোকে আমরা পরে দেখে নেব। চল তো চল। এসব বলে মিচকে আর লালু সেখান থেকে চলে যায়। আর বাঘ বড় বড় চোখ করে তাদের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, ডাইনোসর তোদের মামা হয়। তোরা দুজন যে কি সেটা আমি ভালো করেই জানি। আমার সাথে এভাবে বেয়াদবি করার শাস্তি তোরা হাড়ে হাড়ে টের পাবি। তোরা কোথায় থাকিস আমি তা দেখে নিব, এই আমি বলে দিলাম। শিকার খুঁজতে খুঁজতে তো প্রায় সন্ধ্যা হয়ে গেল। কাল সকালে খাওয়ার জন্য কি কোনো শিকার আমি আজকে পাবো না? এ কি? এই তো দেখছি 1 ডজন মুরগি। সবটাকে আজ শিকার করে আমি খাবো। এরপর কুমির মুরগিগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ে। কিছু মুরগি দ্রুত পালিয়ে যায় আর দুটো মুরগি কুমির মেরে সেখান থেকে চলে যায়।
ওদিকে মিচকে আর লালু বলে, হায় রে, আজ তো কোনো শিকার পেলাম না। রাতে কি আমাদের না খেয়ে থাকতে হবে? আমার তো আবার কোনো কোনো খিদে পায়। আরে এভাবে চিৎপাটান করে শুয়ে না থেকে একটু ঘুম না রে, খিদে তো আমার শরীর কাঁপছে। আরে তুই একটু চুপ করবি? এত চিন্তা কেন করছিস? আমাদের শিকার তো রেডি আছে। তুই কি ভুলে গেলি? কুমির বন্ধু তো আমাদের জন্য শিকার নিশ্চয় এনে রেখেছে। শুধু অন্ধকারটা হতে দে, তারপরে তো কুমিরের শিকার চুরি করে নিয়ে আসবো। তাদের এসব কথা বাঘ আড়াল থেকে শুনছিল। তখন বাঘ বলে, ও তাহলে এই ব্যাপার। আমি দেখবো তোরা কি করে কুমিরের শিকার চুরি করে খায়। শিকারটা আগে নিয়ে আয়, তারপর বুঝবি বাপু কত ধানে কত চাল। এরপর বাঘ সেখানেই অপেক্ষা করতে থাকে। আর অন্ধকার হতেই মিচকে আর লালু কুমিরের খালের কাছে যায়। আর তারা খালের ডাঙার উপরে দুটো মুরগি দেখে বলে, ওরে লালু, ওই দেখ দুটো মুরগি। কুমির তো নাক ডেকে ঘুমাচ্ছে। মুরগি দুটোকে নিয়ে তাড়াতাড়ি কেটে পড়ি। বেটা আবার জেগে গেলে আমাদের রক্ষা নেই। ঘুমা বেটা, আরাম করে ঘুমা। এরপর তারা মুরগি দুটোকে নিয়ে সেখান থেকে তাদের গুহায় চলে যায়। আর এইদিকে বাঘ এসে কুমিরকে ডেকে তুলে আর সব কথা খুলে বলে। কি এত বড় সাহস আমার বন্ধু হয়ে ওরা আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করলো? ওরা কিনা আমার মনটাকে এইভাবে ভেঙে দিল। আজ তোদের কারো রক্ষে নেই। এসব বলে কুমির শিয়ালদের গুহায় প্রবেশ করে। মিচকে আর লালু কুমিরকে দেখে ভয়ে ভয়ে বলে, ও ওরে বাবা, লালু, কুমির তো মনে হয় সব টের পেয়ে গেছে রে। কুমির বন্ধু, তুমি আমাদের ক্ষমা করে দাও। আমরা আর কখনো এমন কাজ করব না। তোদের কোনো ক্ষমা নেই। তোদের আমি ঘাড় মোটকে খাবো। তোরা আমার শিকার চুরি করে খেয়েছিস। তোরা বন্ধু নামের কলঙ্ক। তোদের আমি এক্ষুনি চিবিয়ে চিবিয়ে খাবো। এসব বলে কুমির মিচকেকে ধরে আঁচড়াতে থাকে আর বলে, শোন, বাঁচতে চাইলে তোরা এই বন ছেড়ে এক্ষুনি চলে যাবি। পালা পালা বলছি। ওগো শুনছো, অনেকদিন তো হলো বাবার বাড়িতে যাওয়া হয় না। মেয়েটাও বলছিল নানার বাড়িতে যাবে। আর তাছাড়া এখন তো আমের সিজন। মেয়েটা মন ভরে ওর নানার বাড়িতে গিয়ে আম খেতে পারবে। আচ্ছা ঠিক আছে বউ, তাহলে তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমি তোমাদের দুজনকে দিয়ে আসছি। কিন্তু বউ 3 দিনের বেশি থাকতে পারবে না। তুমি তো জানোই তোমাদের ছাড়া আমার এই খালি বাড়িতে একদম ভালো লাগে না। ওগো, এ নিয়ে তুমি একদম চিন্তা করো না। আমরা মামে ঠিক সময়ে বাড়িতে চলে আসব। এই বলে শিউলি শিয়ালিনী তার মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ে। কিছু দূর গিয়ে, বউ, ওই যে মুন্নি নানা বাড়ি। আমি তোমাকে এখানেই ছেড়ে দিচ্ছি। আমার আবার বাইরে একটু কাজ আছে। তাহলে আমি চলি বউ, মেয়েটাকে দেখে রেখো। এই বলে বল্টু শিয়াল সেখান থেকে চলে যায়। মা মুন্নি, চল মা চল। মা, ও মা, বাবা, ও বাবা, কোথায় তোমরা? কে কে আমাকে এইভাবে ডাকছে? আরে আরে, এই তো দেখছি নানু ভাই এসেছে। নানু ভাই, তুমি কি না এসেছো? মা শিউলি, আয় আয়, ঘরে আয়। অনেকদিন পর এলি এই বুড়ো বাবা মাকে দেখতে। নানু ভাই, এবার কিন্তু তোমাকে আমি
এত সহজে যেতে দিচ্ছি না। আসলে নানি, এবার কিন্তু তোমার হাতে রসালো পিঠা না খেয়ে আমি কিছুতেই যাচ্ছি না। আর তাছাড়া আমি আমার প্রিয় খাবারটা এখান থেকে খেয়েই যাব, এই আমি বলে দিলাম। ও মা, তাই বুঝি? তা বলি, কি এমন পছন্দের খাবার আমার নানু ভাই খেতে এসেছে শুনি তো। আসলে নানি, আমি তোমাদের এখানকার আম বাগান থেকে আম খেতে এসেছি, তার জন্যই তো এখানে আমার আশা, বুঝেছো তো নানি? নানি, তোমাদের এখানকার আম বাগান থেকে আমি আম খেতে এসেছি, তার জন্যই তো এখানে আমার আশা, বুঝেছো তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন তবে আমি তোদেরকে খেতে দিচ্ছি। তোদের খাওয়া দাওয়া শেষ হলে ওই আম বাগানের বিষয়ে না হয় কথা বলবো। আরে আরে, এই জায়গাটা তো দেখছি খুব সুন্দর, কিন্তু এখানে তো আমি কোনো আম বাগানই দেখছি না, যার জন্য এত আশা করি এই নানির বাড়িতে ঘুরতে এলাম, সে আমি তো এখন পর্যন্ত খেতে পারলাম না। ভীষণ গরম লাগছে আমার, একটু সামনে থেকে ঘুরে আসি। এই বলে মুন্নি শিয়ালিনী সামনে যেতে থাকে। আর তখনই সে বিশাল এক আম বাগান দেখতে পায়। আরে আরে, এই তো কত বড় একটা আম বাগান। এই গাছগুলোতে তো দেখছি অনেক পাকা পাকা আম ধরেছে, কিন্তু আমি এই গাছে কি করে উঠবো? আমি তো গাছে উঠতে পারি না। তুমি বুঝি আম বাগানের আম খাবে? আমি তো তোমাকে গাছে তুলে দিচ্ছি, তোমার যত খুশি তুমি আম খেতে পারো। আমি তো আমার বাগানের আম সবাইকে খাওয়াতে চাই, কিন্তু তারাই তো আমাকে দেখে ভয়ে এখান থেকে পালিয়ে যায়। আচ্ছা, তুমি আমাকে দেখে একটুও ভয় পাচ্ছ না? তুমি তো অনেক ভালো, তুমি তো তোমার আম বাগানের আম আমাকে খেতে দিচ্ছ, তাহলে আমি তোমাকে দেখে কেন ভয় পাবো? তুমি জানো তো বন্ধু, আম না আমার ভীষণ পছন্দ। সে কি, তুমি কি না আমাকে বন্ধু বললে? দাঁড়াও বন্ধু, আমি প্রথমে তোমাকে আমার কাছে নিয়ে আসি, তারপর তোমার সাথে অনেক গল্প করব। বন্ধু, তুমি বরং আম খেতে থাকো, এই নাও আম। আচ্ছা বন্ধু, তুমি কি আমার কাছে রোজ রোজ আসবে? আমরা দুজন আম খাবো আর খেলবো, কি বন্ধু, তুমি আসবে তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধু, আজ তো তোমার সাথে অনেক গল্প হলো। ওদিকে যে আমার মা আর নানি আমাকে খোঁজাখুঁজি করছে। আজ তবে আমি আসি বন্ধু। এই যে নানু ভাই, তোমাকে তো আমি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। কোথায় গিয়েছিলে তুমি শুনি আমি? আসলে নানি, আমি তো একটু আম বাগানে গিয়েছিলাম। নানি জানো, আমি আজ অনেক আম খেয়েছি। হায় হায় রে, এসব তুই কি বলছিস কি নানু ভাই? আমি তো ওই আম বাগানের বিষয়ে তোকে বলতেই ভুলে গেছি, কিন্তু তার আগে
তুই কেন ওই ডাইনি রামবাগানে গিয়েছিলি? শোন নানু ভাই শোন, আর কখনো তুই ওই আম বাগানে যাবি না, কেমন? চল চল, আমি তোর জন্য মজার মজার পিঠা বানিয়েছি। নানি আমাকে ওই আম বাগানে যেতে কেন নিষেধ করলো? ওই ডাইনি বন্ধু তো আমার কোনো ক্ষতি করলো না। আরে ধুর, নানির কথার কোনো মানে তো আমি বুঝলাম না, যত সব। পরের দিন কি ব্যাপার, বন্ধু তো আজ এখনো এলো না? বন্ধুর সাথে গল্প করার জন্য আমি সেই কখন থেকে অপেক্ষা করছি, তাহলে কি বন্ধু আর আসবে না? বুঝেছি, সবাই আমাকে দেখে কেন এত ভয় পায়। বুঝি না বাবু, সবাই আমাকে দেখে কেন এত ভয় পায়? আমি তো কারো কোনো ক্ষতি করি না। বন্ধু, তুমি কি আমার জন্য অপেক্ষা করছিলে? আমি তো তোমার কাছে আসতে চেয়েছিলাম, কিন্তু আমার নানি আমাকে কিছুতেই আসতে দিচ্ছিল না। আমি তো লুকিয়ে লুকিয়ে তোমার সাথে দেখা করতে এসেছি। বন্ধু, আমি তো নানির বাড়িতে ঘুরতে এসেছি, আর কাল আমার বাবা এসে আমাদেরকে বাড়িতে নিয়ে যাবে। বন্ধু, তুমি লুকিয়ে আমার কাছে কেন এসেছো? বড়দের কথা কখনোই অমান্য করতে নেই। আমি বড়দের কথা অমান্য করার শাস্তি আজ পাচ্ছি। একে একে বন্ধু, বড়দের কথা অমান্য করার শাস্তি পাচ্ছ মানে? বন্ধু, আসলে তোমার মৃত্যু কিভাবে হয়েছে আমাকে তুমি একটু বলো দেখি। তুমি শুনবে? শোনো তবে, আমি একদিন মায়ের কাছে বায়না করলাম আম খাওয়ার জন্য, কিন্তু আমার মায়ের কাছে আমাকে দেওয়ার মতো কোনো টাকাই ছিল না। তাই আমি রাগ করে এই আম বাগানে চলে আসি আর এই আম গাছে উঠি। তারপর কি হলো বন্ধু? তখন আমার মা অনেক নিষেধ করেছিল, তবুও আমি মায়ের কোনো কথাই শুনিনি। আর মায়ের কথা না শোনায় আমি এই আম গাছ থেকে পড়ে গিয়ে মারা যাই। আর তারপর থেকে আমি ডাইনি হয়ে এই আম বাগানেই বাস করি। কিন্তু দেখো, আমি কারো কোনো ক্ষতি করি না, তবুও এই বনের সবাই আমাকে কত ভয় করে। তাই তুমি কখনো তোমার মা বাবার কথার অবাধ্য হবে না। সত্যি বন্ধু, তুমি অনেক ভালো। আমি এই বনের সবাইকে বলে দেব, তোমাকে দেখে যেন কেউ আর ভয় না করে। আমি তাহলে আজকে চলি বন্ধু। এই বলে মুন্নি শিয়ালিনী সেখান থেকে চলে যায় আর বনের সবাইকে আম বাগানের ডাইনির বিষয়ে সব কথা খুলে বলে। আর তারপর থেকে বনের সবাই আম বাগানের আম নির্ভয়ে খেতে থাকে। এই যে বৌমা, এত বছর পর তুমি মা হতে চলেছ, তাই বলছি এখন থেকে তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করবে, আর আমার অনাগত নাতির যেন কোনো অযত্ন না হয়। আচ্ছা মা, আপনি কিভাবে বলছেন যে আপনার নাতি হবে? নাতনিও তো হইতে পারে বলুন। তার মানে তুমি কি বলতে চাও বলো তো? আমার কিন্তু নাতি চাই। এ বাড়িতে কোনো মেয়ে সন্তানের জন্ম হবে না, বুঝতে পেরেছো? মা একদম ঠিক কথাই বলেছে, আমার একটা ছেলে সন্তানই চাই। আর যদি তুমি কোনো ছেলে সন্তান আমাকে দিতে না পারো,
তাহলে এ বাড়িতে তোমার আর কোনো জায়গা হবে না। আর হ্যাঁ, আজ থেকে এ বাড়ির কোনো কাজ তোমাকে করতে হবে না, সব কাজ কাজের লোক করবে, তুমি শুধু তাকে অর্ডার করে যাবে। মা, আমি বাইরে যাচ্ছি, তুমি শিউলির প্রতি খেয়াল রেখো। এই বলে বল্টু শিয়াল সেখান থেকে চলে যায়। বৌমা, সবই তো শুনলে, এবার একটু এখানে চুপটি করে বসো দেখি। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তাহলে দেখবে তোমার ব্যথা একদম সেরে যাবে। এসো মা, এসো। মা, আপনি আমাকে নিয়ে এতটা উতলা হবেন না, আমি একদম ঠিক আছি। আপনি ঘরে গিয়ে বিশ্রাম করুন। ঠিক আছে বৌমা, ঠিক আছে। তুমি তো আবার আমাকে কোনো কাজই করতে দাও না। এই বলে গোলাপি শিয়ালিনী সেখান থেকে চলে যায়। হায় বিধাতা, এত সুখ কি আমার কপালে সইবে? আদৌ কি আমার কোনো ছেলে সন্তান হবে? এভাবে কেটে যায় বেশ কিছুদিন। শিউলি শিয়ালিনীর ঘর আলো করে একটি কালো কুচকুচে কন্যা সন্তানের জন্ম হয়। আর এমন কালো কন্যা সন্তান দেখে বল্টু শিয়াল রেগে গিয়ে বলে, হায় হায়, মা দেখো, এই হারামজাদি বউ তো কালির মতো একটা কালো মেয়ে জন্ম দিয়েছে। এই, তোকে কত করে বলেছিলাম একটা ছেলে জন্ম দিতে, আর তুই কিনা এই কালীকে জন্ম দিয়েছিস। তুই এক্ষুনি তোর কালো কুৎসিত মেয়েকে নিয়ে এখান থেকে চলে যা। ওগো, তুমি এমন করে বলো না, সৃষ্টিকর্তার আশীর্বাদেই তো আমাদের এই কন্যা হয়েছে বলো। এতে করে আমার কি অপরাধ? তুমি দয়া করে আমাকে তাড়িয়ে দিও না। আমি এই মেয়েকে নিয়ে কোথায় যাব বলো? মা, মা, আপনার ছেলেকে আপনি কিছু বলুন না। হ্যাঁ, সে তো আমি বলবোই। হ্যাঁ রে বল্টু, তুই এভাবে দাঁড়িয়ে না থেকে ওকে কখাত লাগিয়ে দে। হারামজাদিকে এতদিন যা ভালো মন্দ খাইয়েছি সব সুদে আসলে মেরে ওর কাছ থেকে শোধ করে নে। মার বাবা, ওকে মার, মেরে এ বাড়ি থেকে বের করে দে। গোলাপির এমন কথা শুনে বল্টু শিয়াল শিউলিকে অনেক মারতে থাকে। এক সময় শিউলি শিয়ালিনী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আরে আরে মা, এই হারামজাদি তো দেখছি অজ্ঞান হয়ে গেছে। একে আর এই কালো মেয়েকে তো আমার একদমই সহ্য হচ্ছে না। কি করব এখন এদের? কি আর করবি বাছা বল, এই দুটোকে বস্তার ভেতরে ঢুকিয়ে ওই নদীর পাড়ে ফেলে দিয়ে আয়, যেন কোনো হিংস্র পশু এসে এই দুটোকে টেনে হেঁচড়ে খেয়ে নেয়। গোলাপি শিয়ালিনীর কথা মতো বল্টু শিয়াল তাদের মা মেয়েকে একটি বস্তার ভেতরে ঢুকায়। আর নদীর ধারে ফেলে দিয়ে আসে। কে কোথায় আছো? আমার মেয়েকে বের করো, আমাদেরকে বাঁচাও। এই বস্তার ভেতরে যে আমার ছোট্ট মেয়েটা মরে যাবে। কে কোথায় আছো? বাঁচাও আমাদের। ওই নদীর ধারে একটি গাছে শুয়েছিল এক বানরী। বানরী এমন কান্নার আওয়াজ শুনে বলে, আরে ধর, একটু আরাম করে দেখছি ঘুমাতেও পারবো না, এই সময় আবার কে কান্না করছে? এই অন্ধকার রাতে আমি তো ভালো করে কিছু দেখতেও পাচ্ছি না। এ তো দেখছি আবার কান্না করছে। নিচে মনে হয় আমাকে নামতেই হবে। কি ব্যাপার, কোথাও তো কিছুই দেখতে পাচ্ছি না। এই কান্না তাহলে কে করছে? ওরে বাবা, হয়তো বা কোনো প্রেতাত্মা হবে। এখানে আর থাকা যাবে না। ওরে বাপরে বাপ, পালা রে বানরি পালা। এই বলে বানরী সেখান থেকে চলে যায়। এদিকে শিউলি শিয়ালিনী অনেকক্ষণ বস্তার ভিতরে বন্দি থাকার ফলে শ্বাস বন্ধ হয়ে মারা যায়। আর তার আত্মা বেরিয়ে তার মেয়েকে বের করে।
মারে, তোর আর কোনো ভয় নেই রে। আমি তোকে মুক্ত করেছি, কিন্তু ওই পিশাচের দলেরা আমায় বাঁচতে দিল না। মা আমার, তোর মনে হয় অনেক ক্ষুধা পেয়েছে, তাই না রে? জন্মের পর থেকে তো তুই কোনো কিছুই খাসনি। হ্যাঁ মা, হ্যাঁ, আমার যে অনেক খিদে পেয়েছে। তুমি আমাকে তাড়াতাড়ি খাবার এনে দাও। আচ্ছা মা, তুমি এমন দেখতে কেন? তোমার শরীরে এত রক্তই বা কেন? তোমার কি হয়েছে মা? মারে, তুই তো এখনো অনেক ছোট, তাই তুই আমাকে দেখে বুঝতে পারছিস না যে আমি আর এই পৃথিবীতে বেঁচে নেই। মারে, আমি তোকে এসব নিয়ে পরে সব খুলে বলবো। আমি এখন তোর জন্য খাবার আনতে যাচ্ছি। এই বলে মুন্নির আত্মা খাবার আনার জন্য রওনা দেয়। শিয়ালিনীর আত্মা এদিক ওদিক খাবারের জন্য যেতে থাকে। ডাকিনি মামি, আমার মেয়েটা সকাল থেকে না খেয়ে আছে। তুমি আমার মেয়ের জন্য একটু খাবার দাও না। ওরে বাবা, কে কোথায় আছিস? আমার ঘরে যে ভূত প্রবেশ করেছে। ওরে বাবা রে! এই বলে বাঘিনী সেখানে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আরে আরে, আমি আবার কি এমন করলাম যার কারণে এই বাঘিনী মামি অজ্ঞান হয়ে গেল? এখন আমি মেয়ের জন্য কোথায় খাবার পাবো? দেখি তো অন্য কোথাও খাবার পাই কিনা। এই বলে শিউলির আত্মা বনের সবার বাড়ি থেকে খাবার এনে তার মেয়েকে খাওয়ায়। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। একসময় বনের সব পশুরা শিয়ালিনীর আত্মার ওপর অতিষ্ঠ হয়ে যায়। তান্ত্রিক বাবা, আমরা কোনো খাবার এনে শান্তি পাচ্ছি না। রোজ ওই শিয়ালিনীর আত্মা এসে আমাদের সমস্ত খাবার নিয়ে চলে যায়। আপনি যেভাবেই হোক এর একটা বিহিত করুন। সবই তো শুনলাম। দাঁড়া, আমি এক্ষুনি আমার জাদু বলে ওই আত্মাকে আমার সামনে আনছি। এরপর তান্ত্রিক শিয়ালিনীর আত্মাকে তার সামনে নিয়ে আসে। কি রে হতচ্ছাড়া তান্ত্রিক, তুই আমাকে এইভাবে অসময়ে কেন ডেকে নিয়ে এলি বলতো? কি আদর করে আমি আমার মেয়েটার মুখে একটুখানি খাবার দিচ্ছিলাম, দিলি তো সবটা নষ্ট করে। এখন বল দেখি, কেন কেন এত জলদি তলব? তুই বনের সবার ঘর থেকে তাদেরকে ভয় দেখিয়ে কেন খাবার খাচ্ছিস? হ্যাঁ, এসবই মিথ্যে কথা। আমি কাউকে ভয় দেখাইনি, উল্টো তারাই তো আমাকে দেখে ভয় পেয়ে যায় আর ঘর ছেড়ে পালিয়ে যায়। হ্যাঁ, আমি আর কারো কাছ থেকে কোনো খাবার নেব না। তার বিনিময়ে আমার সন্তানকে তার বাবার ঘরে ফিরিয়ে দিতে হবে। তুই যদি পারিস তাহলে আমি এই পৃথিবী থেকে বিদায় নেব। আমার যে এই জীবন আর ভালো লাগছে না। আমি যে মুক্তি চাই, মুক্তি। ঠিক আছে, আমি তোর মনের ইচ্ছা পূরণ করছি। এরপর তান্ত্রিক বাবা বল্টু শিয়াল আর গোলাপি শিয়ালিনীকে শিউলির আত্মার কাছে নিয়ে আসে। বউ, আমাদের তুমি ক্ষমা করে দাও। আমি এই মেয়েকে মেনে নিলাম। আজ থেকে আমি ওকে অনেক আদর যত্ন করে বড় করব। সত্যি মারে, আজকে আমি অনেক খুশি। তুই আজ থেকে তোর বাবার কাছে ভালো থাকিস রে মা। এরপর শিউলি শিয়ালিনীর আত্মা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়।